আমার শাড়ি কাচতে গিয়ে ছেলে বলল, মা তোমার শাড়ির গন্ধে আমি মাতাল হয়ে যাই। সকালে কাপড় কাচতে বসেছিলাম। ছেলে এসে বলল, মা আমি তোমার শাড়িগুলো কেচে দেবঘু। আমি বললাম, না তোর দরকার নেই কি, কিন্তু সে জোর করে আমার হাত থেকে শাড়ি নিয়ে কাচতে লাগল। শাড়ি কাচতে কাচতে হঠাৎ সে একটা শাড়ি নাকের কাছে নিয়ে গেল। আমি দেখে বললাম, কি করছিস? সে বলল, মা এই শাড়িতে তোমার গন্ধ লেগে আছে। আমি অবাক হয়ে বললাম, শাড়িতে আবার কি গন্ধ? সে আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি জানো না তোমার শরীরের সুগন্ধ কেমন মাদকতাপূর্ণ। এই শাড়িতে সেই গন্ধ লেগে থাকে। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস? সে শাড়ি কাচা বন্ধ করে আমার কাছে এলো। বলল, মা আমি কি মিথ্যে বলছি? তোমার গন্ধে আমি মাতাল হয়ে যাই। রাতে ঘুমাতে পারি না। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার হাত ধরে বলল, মা আমি পাগল হয়েছি তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। তোমার সবকিছু আমার ভাল লাগে, তোমার গন্ধ, তোমার হাসি, তোমার কথা। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আরও বলল, মা আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি প্রতিদিন তোমার শাড়ি কেচে দেব, তোমার যত্ন নেব স্বামীর মতো। তুমি কি রাজি হবে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া সরকার। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব সরকার, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিদম আর নাদিয়া। রিদম 18 বছর বয়সী, কলেজে পড়ে। নাদিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গতকাল সকালে যখন আমি আমার পুরাতন লাল শাড়িটা কাচতে বসেছিলাম, তখনই এই অদ্ভুত ঘটনার শুরু। রিদম এসে বলল শাড়িটা সে কেচে দেবে। প্রথমে আমি মানা করলেও সে জোর করে আমার হাত থেকে শাড়িটা নিয়ে নিল। শাড়িটা কাচতে কাচতে হঠাৎ সে থেমে গেল। আমি দেখলাম সে শাড়িটা খুব মনোযোগ দিয়ে দেখছে। কি হয়েছে রিদম? আমি জিজ্ঞেস করলাম। মা এই শাড়িতে কি একটা অদ্ভুত গন্ধ আছে, সে বলল। আমি কাছে গিয়ে দেখলাম সত্যিই শাড়িতে একটা মিষ্টি ধরনের গন্ধ আছে। কিন্তু এটা কোনো সাধারণ গন্ধ নয়, এটা যেন কোনো প্রাচীন মশলার গন্ধ। মা এই গন্ধটা আমার খুব চেনা চেনা লাগছে। কিন্তু কোথায় পেয়েছিলাম মনে করতে পারছি না, রিদম বলল। আমিও গন্ধটা নিলাম। সত্যিই এটা যেন কোথায় পেয়েছি, কিন্তু মনে করতে পারছি না। হঠাৎ মনে পড়ে গেল এই শাড়িটা আমার দাদিমার। দাদিমা মারা যাওয়ার পর মা এটা আমাকে দিয়েছিলেন। রিদম এই শাড়িটা তোর পরদাদিমার। হয়তো তার ব্যবহার করা কোনো আতর বা গুড়ের গন্ধ এখনও লেগে আছে। আমি বললাম। কিন্তু রিদম আরও বেশি উৎসুক হয়ে গেল। সে বলল, মা আমার মনে হচ্ছে এই গন্ধটা শুধু সাধারণ আতরের গন্ধ নয়। এটা কোনো বিশেষ কিছুর গন্ধ। আমার কৌতূহল বাড়তে লাগল। আমি শাড়িটা আরও ভালো করে পরীক্ষা করলাম। হঠাৎ শাড়ির একটা কোণায় একটা ছোট পকেটের মতো অংশ দেখতে পেলাম। এটা এত সূক্ষ্মভাবে সেলাই করা যে সহজে চোখে পড়ে না। রিদম দেখ তো এখানে কি আছে। আমি পকেটটার দিকে তার নজর দিলাম। রিদম পকেটটা খুলে দেখার চেষ্টা করল। খুব সাবধানে সিলাই খুলে ভিতরে হাত ঢুকাল। কিছুক্ষণ পর সে একটা ছোট কাগজের পুঁটলি বের করল। মা এইটা কি? সে জিজ্ঞেস করল। আমি পুঁটলিটা খুলে দেখলা। ভিতরে একটা অদ্ভুত বাদামি রঙের গুঁড়ো। গুঁড়োর গন্ধ ঠিক যেমনটা শাড়িতে পেয়েছিলাম। পুঁটলির সাথে একটা ছোট কাগজও ছিল। কাগজটায় পুরাতন হাতের লেখায় কিছু লেখা। লেখাটা পড়ার চেষ্টা করলাম। যে এই গুঁড়ো পাবে সে জানুক যে এটি আমার পূর্বপুরুষদের একটি গোপন রেসিপি। এটি একটি বিশেষ মশলার মিশ্রণ যা শুধু আমাদের পরিবারেই পাওয়া যায়। এই মশলা দিয়ে তৈরি খাবার খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং লুকানো সত্য প্রকাশ পায়। তবে সাবধান, এটি শুধু পূর্ণিমার রাতেই ব্যবহার করতে হবে। আমি আর রিদম দুজনেই অবাক হয়ে গেলাম। এটা কি রকম ব্যাপার? দাদিমা কি এমন কোনো গোপন বিষয় লুকিয়ে রেখেছিলেন? মা আজ কি বার? রিদম জিজ্ঞেস করল। আমি ক্যালেন্ডার দেখলাম। আজ পূর্ণিমার দিন। রিদম তুই কি ভাবছিস? আমি তাকে জিজ্ঞেস করলাম। মা আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই মশলাটা সত্যিই কোনো কাজ করে কিনা। চলো আজ রাতে একবার চেষ্টা করে দেখি, রিদম বলল। আমারও কৌতূহল হচ্ছিল, কিন্তু কিছুটা ভয়ও পাচ্ছিলাম। কিন্তু রিদমের উৎসাহ দেখে মন পরিবর্তন করলাম।
সন্ধ্যার দিকে আমি রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্না করলাম। রিদম খুব সাবধানে সেই গুঁড়ো থেকে একটু নিয়ে খিচুড়িতে মিশিয়ে দিল। রাতে খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসলাম। রাজীব আর নাদিয়া কিছুই জানে না। আমি আর রিদম চুপচাপ খিচুড়ি খেলাম। খাওয়ার প্রায় 1 ঘণ্টা পর হঠাৎ আমার মাথায় অদ্ভুত কিছু ছবি ভেসে উঠতে লাগল। এমন কিছু ছবি যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু খুব চেনা চেনা লাগছিল। আমি দেখলাম একটা বড় পুরাতন বাড়ি। বাড়িটার সামনে একটা বিরাট বটগাছ। বটগাছের নিচে একটা পাথরের চাই। চাইয়ের পাশে একটা লোহার সিন্দুক। রিদম, তোর কি কিছু মনে পড়ছে? আমি জিজ্ঞেস করলাম। রিদমও অবাক চোখে আমার দিকে তাকাল। মা, আমিও একই জিনিস দেখছি। একটা পুরাতন বাড়ি, বটগাছ আর একটা সিন্দুক। আমরা দুজনেই বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। হয়তো এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের কোনো স্মৃতি। পরদিন সকালে আমি মাকে ফোন করলাম। মা, তুমি দাদিমার কোনো পুরাতন বাড়ির কথা জানো? মা একটু চুপ থেকে বলল, হ্যাঁ রে, তোর দাদিমার পৈতৃক বাড়িটা ছিল কুমিল্লায়। তবে অনেক বছর হলো সেটা পরিত্যক্ত হয়ে আছে। কেন জিজ্ঞেস করছিস? আমি সব ঘটনা মাকে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি বাড়িটার বর্ণনা দিলাম তখন তিনি অবাক হয়ে গেলেন। রিয়া, তুই যেই বাড়ির কথা বলছিস সেটাই তোর দাদিমার আসল বাড়ি। কিন্তু তুই তো কখনো সেই বাড়ি দেখিসনি। তোর দাদিমা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। এখন আমার নিশ্চিত হলাম যে দাদিমার সেই মশলা সত্যিই কোনো রহস্য লুকানো আছে। মা, সেই বাড়িটা এখন কার কাছে? আমি জিজ্ঞেস করলাম। কারো কাছে নেই। সরকারি কাগজপত্রে তোর দাদিমার নামেই আছে। কিন্তু এতদিন কেউ যায়নি সেখানে গিয়ে। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে আমরা কুমিল্লায় গিয়ে সেই বাড়িটা দেখে আসব। সপ্তাহ খানেক পর আমি আর রিদম কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। মা আমাদের বাড়িটার ঠিকানা দিয়েছিলেন। কুমিল্লা পৌঁছানোর পর স্থানীয় মানুষজনের কাছে বাড়িটার খোঁজ নিলাম। সবাই বলল যে বাড়িটা অভিশপ্ত, কেউ কখনো সেখানে যায় না। অনেক খোঁজাখুঁজির পর আমরা বাড়িটা খুঁজে পেলাম। সত্যিই এটা ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। একটা বিরাট পুরাতন বাড়ি, সামনে বটগাছ, আর বটগাছের নিচে পাথরের চাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, একটা সিন্দুকে অনেকগুলো কাগজ পেলাম। এগুলো ছিল বিভিন্ন ভেষজ ওষুধের রেসিপি। এমন কিছু ওষুধের রেসিপি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও অজানা। রিদম একটা কাগজ তুলে পড়তে শুরু করল। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ। এই ওষুধ সেবন করলে মানুষ তার পূর্বপুরুষদের স্মৃতি দেখতে পায়। এছাড়াও এই ওষুধ লুকানো সত্য প্রকাশ করে কি? মা, এই ওষুধই তো আমরা খেয়েছিলাম, রিদম উত্তেজিত হয়ে বলল। আরও কাগজপত্র ঘেঁটে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু চিকিৎসকই ছিলেন না, তারা ছিলেন গবেষকও। তারা প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে এমন সব ওষুধ তৈরি করতেন যা মানুষের জীবনে বিপ্লব আনতে পারে। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে মানুষের ক্ষতি হতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সব কিছু আবার যত্ন সহকারে লুকিয়ে রাখব। কিন্তু কিছু ওষুধের রেসিপি আমরা নিয়ে আসব যেগুলো মানুষের উপকারে আসতে পারে। বাড়িতে ফিরে আসার পর আমরা রাজীব আর নাদিয়াকে সব কিছু বললাম। তারাও খুব অবাক হয়েছিল। রাজীব বলল, রিয়া, তোমার পরিবারের এই ইতিহাস সত্যিই গর্বের। কিন্তু আমাদের খুব সাবধানে এই বিষয়গুলো পরিচালনা করতে হবে। আমি সম্মত হলাম। আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা নিজেরাই এই ওষুধগুলো নিয়ে গবেষণা করব। যদি সত্যি এগুলো উপকারী হয় তাহলে সাবধানে চিকিৎসকদের সাহায্য নেব। পরের কয়েক মাস আমরা বিভিন্ন ওষুধ তৈরি করে পরীক্ষা করলাম। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা সত্যিই কাজ করে। আমরা আমাদের পরিবারের সবার উপর পরীক্ষা করলাম। নাদিয়া এই ওষুধ খাওয়ার পর তার পড়াশোনায় অসাধারণ উন্নতি হল। তার স্মৃতিশক্তি এত ভালো হয়ে গেল যে একবার পড়লেই সব মনে থাকত। রাজীবও এই ওষুধ খেয়ে তার অতীতের অনেক ভুলে যাওয়া স্মৃতি ফিরে পেল। তার বাবা মায়ের সাথে কাটানো শৈশবের দিনগুলোর কথা মনে পড়তে লাগল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি যখন আবার সেই ওষুধ খেলাম তখন আমার মনে আরও পুরাতন স্মৃতি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার দাদিমা যখন তরুণী ছিলেন তখন তিনি কিভাবে এই ওষুধগুলো তৈরি করতেন। আমার মনে পড়ল, দাদিমা আমাকে ছোটবেলায় বলতেন যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু তখন আমি বুঝতাম না তিনি কি বলতে চাইছেন। এখন আমি বুঝতে পারলাম যে দাদিমা আসলে আমার জন্য এই রহস্য লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যে একদিন আমি নিজেই এর সন্ধান পাব। আরও কিছু দিন পর আমরা অন্যান্য ওষুধগুলোও পরীক্ষা করলাম।
একটা ওষুধ ছিল যা খেলে মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে। আরেকটা ওষুধ ছিল যা শারীরিক ব্যথা দূর করে। কিন্তু সবচেয়ে অবাক করা ওষুধটা ছিল যেটার নাম লেখা ছিল ভবিষ্যৎ দর্শন গো। এই ওষুধ খেলে নাকি মানুষ আগামীর কিছু ঘটনা দেখতে পায়। রিদম বলল, মা চলো এই ওষুধটাও একবার পরীক্ষা করে দেখি গি। আমি প্রথমে ভয় পেলাম। রিদম, এটা খুবই বিপজ্জনক হতে পারে। ভবিষ্যৎ জানা মানুষের জন্য ভালো নয় গি। কিন্তু রিদমের কৌতূহল এত বেশি যে সে রাজি হল না। অবশেষে আমরা ঠিক করলাম যে খুব অল্প পরিমাণে একবার চেষ্টা করে দেখব। ওষুধটা তৈরি করতে বিশেষ কিছু গাছের পাতা আর মূল লাগত। সৌভাগ্যবশত এই গাছগুলো আমাদের এলাকাতেই পাওয়া যায়। এক পূর্ণিমার রাতে আমরা সেই ওষুধ তৈরি করলাম। খুব সামান্য পরিমাণে খেয়ে দেখলাম। প্রায় 2 ঘণ্টা পর হঠাৎ আমার সামনে কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠতে লাগল। আমি দেখলাম নাদিয়া বড় হয়ে একজন ডাক্তার হয়েছে। সে অনেক মানুষকে সেবা করছে। রিদমও কিছু ছবি দেখল। সে বল যে সে দেখেছে সে একদিন এই ওষুধগুলো নিয়ে বড় ধরনের গবেষণা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দৃশ্য আমি দেখলাম সেটা ছিল আমাদের এই আবিষ্কার নিয়ে। আমি দেখলাম যে একদিন আমাদের এই ওষুধের কথা জানাজানি হয়ে যাবে। কিন্তু কিছু খারাপ লোক এই ওষুধগুলো ভুল কাজে ব্যবহার করার চেষ্টা করবে। এই দৃশ্য দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে আমাদের এই গোপনীয়তা রক্ষা করতে হবে। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বললাম। রাজীব বলল, রিয়া, তোমার দাদিমা কেন এই সব গোপন রেখেছিলেন এখন আমি বুঝতে পারছি। এই ক্ষমতা সবার হাতে দেওয়া ঠিক নয় গে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আপাতত আমরা এই বিষয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। তবে এই জ্ঞান আমরা সংরক্ষিত রাখব যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু একদিন হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের এলাকায় একটা বয়স্ক মহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল যে তার আর বাঁচার আশা নেই। তার স্মৃতিশক্তিও চলে গেছে, নিজের পরিবারকেও চিনতে পারছেন না। তার পরিবারের লোকজন খুব কষ্ট পাচ্ছিল। তার মেয়ে এসে আমার কাছে কাঁদতে কাঁদতে বলল, আপা, মা আমাকে চিনতে পারছে না। অন্তত যদি একবার আমাকে চিনতে পারত উ। আমার খুব মায়া হল। আমি ভাবলাম যে আমাদের সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ হয়তো তাকে সাহায্য করতে পারে। রাজীবের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিলাম যে একবার চেষ্টা করে দেখব। তবে খুব সাবধানে এবং অল্প পরিমাণে। আমি সেই ওষুধ তৈরি করে মহিলাকে দিলাম। প্রায় 3 ঘণ্টা পর দেখা গেল যে তিনি তার মেয়েকে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, তার অনেক পুরাতন স্মৃতিও ফিরে এসেছে। এই ঘটনার পর এলাকার অনেক মানুষ আমার কাছে এসে বিভিন্ন সমস্যার সমাধান চাইতে লাগল। কিন্তু আমি সবাইকে ওষুধ দিতে পারলাম না, কারণ আমি জানতাম যে এটা খুবই বিপজ্জনক হতে পারে। একদিন রিদম বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই জ্ঞান শুধু আমাদের পরিবারেই সীমাবদ্ধ রাখা ঠিক নয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক মানুষের উপকার হতে পারে গি। আমিও এই কথা ভাবছিলাম। কিন্তু সমস্যা হল, কিভাবে এই জ্ঞান সঠিক মানুষের হাতে দেওয়া যায়। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই একদিন আমাদের এলাকায় একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক এলেন। তার নাম ডাক্তার অমিত বসু। তিনি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করেন। স্থানীয় মানুষজন তার কাছে চিকিৎসা নিতে আসত। তার চিকিৎসা পদ্ধতি দেখে আমার মনে হল যে তিনি একজন সৎ এবং জ্ঞানী মানুষ। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে ডাক্তার বসুর সাথে একবার কথা বলে দেখব। হয়তো তিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন। একদিন আমি ডাক্তার বসুর কাছে গেলাম। প্রথমে আমি তাকে সব কিছু খোলাখুলি বললাম না। শুধু বললাম যে আমার কাছে কিছু প্রাচীন ওষুধের রেসিপি আছে। ডাক্তার বসু বললেন, আপনি যদি এই রেসিপিগুলো আমাকে দেখান তাহলে আমি বলতে পারব যে এগুলো সত্যিই কার্যকর কিনা গি। আমি বাড়ি থেকে কয়েকটা রেসিপি নিয়ে এলাম। ডাক্তার বসু সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অসাধারণ রেসিপি। এমন কিছু উপাদানের সমন্বয় যা আমি আগে কখনো দেখিনি। এই রেসিপিগুলো কোথায় পেলেন তিনি জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, গোপন ভাণ্ডারের কথা, সব কিছু। ডাক্তার বসু আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার পূর্বপুরুষরা সত্যিই মহান ছিলেন। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে বিপদ হতে পারে গি। তাহলে আমার কি করা উচিত আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বসু বললেন, আপনার উচিত হবে একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা, যেখানে বিশ্বস্ত এবং জ্ঞানী চিকিৎসকরা এই ওষুধগুলো নিয়ে গবেষণা করবেন। কিন্তু এই কাজ করতে হবে খুবই গোপনে গি।
তিনি আরও বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কিছু বিশ্বস্ত সহকর্মী আছেন যারা এই ধরনের কাজে আগ্রহী। আমি এই প্রস্তাবে রাজি হলাম। আমরা ঠিক করলাম যে আমাদের পুরাতন বাড়িটাকেই গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা সেই বাড়িটা সংস্কার করলাম। একটা আধুনিক গবেষণাগার তৈরি করলাম। ডাক্তার বসু তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে নিয়ে এলেন। আমরা শুরু করলাম আমাদের পূর্বপুরুষদের ওষুধের রেসিপিগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। প্রতিটা ওষুধের উপাদান বিশ্লেষণ করলাম, তাদের কার্যকারিতা পরীক্ষা করলাম। হৃদমও এই গবেষণায় যুক্ত হল। সে বল যে সে বড় হয়ে এই ক্ষেত্রেই কাজ করতে চায়। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের গবেষণা খুবই সফল হল। আমরা অনেক রোগের জন্য কার্যকর ওষুধ তৈরি করতে পারলাম। কিন্তু আমরা এই ওষুধগুলো বাজারে ছাড়লাম না। শুধু খুব গুরুতর রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতাম। একদিন হঠাৎ একটা সরকারি দল আমাদের গবেষণাকেন্দ্রে এলো। তারা বলল যে তারা আমাদের গবেষণার কথা শুনেছে এবং এটা সরকারিভাবে স্বীকৃতি দিতে চায়। প্রথমে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু তারা বলল যে সরকার আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতি চায় এবং আমাদের গবেষণা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক আলোচনার পর আমরা সরকারের সাথে একটা চুক্তি করলাম। সরকার আমাদের গবেষণার জন্য অর্থ সাহায্য করবে, কিন্তু আমাদের গোপনীয়তা রক্ষা করবে। এভাবে আমাদের ছোট গবেষণাকেন্দ্রটা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হল। আমরা অনেক তরুণ গবেষকদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। হৃদমও বড় হয়ে আমাদের গবেষণায় যুক্ত হল। সে নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে লাগল। নাদিয়া ডাক্তারি পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিল। সে রোগীদের চিকিৎসার কাজ সামলাত। আজ 15 বছর পর আমি যখন পিছনে তাকাই, তখন মনে হয় যে দাদিমার সেই শাড়ির গন্ধ আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আমরা এতদিনে হাজার হাজার মানুষের সেবা করতে পেরেছি। অনেক দুরারোগ্য ব্যাধির সমাধান দিতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সংরক্ষণ করতে পেরেছি এবং সেটা সঠিক কাজে ব্যবহার করতে পেরেছি। হৃদম এখন একজন বিখ্যাত গবেষক। সে বিদেশেও আমাদের গবেষণার কথা জানিয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে গবেষকরা আমাদের এখানে এসে কাজ করে। নাদিয়া একজন দক্ষ চিকিৎসক হয়েছে। সে শুধু আমাদের প্রতিষ্ঠানে কাজ করে না, বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া। রাজীব আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব সামলায়। সে নিশ্চিত করে যে আমাদের সব কাজ সঠিকভাবে হচ্ছে। আর আমি এখনও সেই একই রিয়া যে একদিন শাড়ি কাচতে বসেছিল। কিন্তু এখন আমি জানি যে জীবনে কখন কোনো রহস্য লুকিয়ে থাকে। আমাদের গবেষণাকেন্দ্রে এখনও সেই পুরাতন বটগাছটা আছে। প্রতিদিন সকালে আমি সেই গাছের নিচে বসে ভাবি যে দাদিমা কত বড় একটা উপহার আমার জন্য রেখে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি পেয়েছি সেটা হল, জ্ঞান আর ক্ষমতা শুধুমাত্র তখনই মূল্যবান যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। আজও মাঝে মাঝে আমি সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ খাই। আর তখন দাদিমাকে দেখতে পাই। তিনি হাসতে হাসতে বলেন, রিয়া, তুই ঠিক কাজটাই করেছিস। এই গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন নতুন রোগী আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আমরা জানি যে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের সাথে আছে। হৃদম এখন তার নিজের পরিবার গড়েছে। তার একটা মেয়ে আছে, নাম তিতলি। তিতলি মাত্র 5 বছরের, কিন্তু সে ইতিমধ্যে বিভিন্ন গাছপালা চিনতে পারে। হয়তো তার মধ্যেও আমাদের পারিবারিক ক্ষমতা আছে। ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, আমাদের এই জ্ঞান চিরকাল মানুষের কল্যাণেই ব্যবহৃত হবে। কারণ আমরা ভুলে যাইনি যে এই সব কিছুর শুরু হয়েছিল একটা শাড়ির গন্ধ থেকে। সেই গন্ধ যা আমাকে নিয়ে গিয়েছিল আমার শেখদের কাছে, আমার ইতিহাসের কাছে। আজও যখন আমি কাপড় কাচি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা। হৃদমের সেই কথাগুলো যা আমার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু এখন আমি জানি যে সেই কথাগুলোর পিছনে আসলে কি লুকিয়েছিল। সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মা যে আমাদের পথ দেখিয়েছিল। এই হল আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ আবিষ্কারের গল্প। একটি গোপন ইতিহাসের গল্প যা একটি শাড়ির গন্ধের সাথে জড়িত। হৃদম খুব সাবধানে সেই গুঁড়ো থেকে একটু নিয়ে খিচুড়িতে মিশিয়ে দিল। রাতে খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসলাম। রাজীব আর নাদিয়া কিছুই জানে না। আমি আর হৃদম চুপচাপ খিচুড়ি খেলাম। খাওয়ার প্রায় 1 ঘণ্টা পর হঠাৎ আমার মাথায় অদ্ভুত কিছু ছবি ভেসে উঠতে লাগল। এমন কিছু ছবি যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু খুব চেনা চেনা লাগছিল। আমি দেখলাম একটা বড় পুরাতন বাড়ি।
বাড়িটার সামনে একটা বিরাট বটগাছ। বটগাছের নিচে একটা পাথরের চাইয়ের পাশে একটা লোহার সিন্দুক। রিদম, তোর কি কিছু মনে পড়ছে? আমি জিজ্ঞেস করলাম। রিদমও অবাক চোখে আমার দিকে তাকাল। মা, আমিও একই জিনিস দেখছি। একটা পুরাতন বাড়ি, বটগাছ আর একটা সিন্দুক। আমরা দুজনেই বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। হয়তো এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের কোনো স্মৃতি। পরদিন সকালে আমি মাকে ফোন করলাম। মা, তুমি দাদিমার কোনো পুরাতন বাড়ির কথা জানো? মা একটু চুপ থেকে বলল, হ্যাঁ রে, তোর দাদিমার পৈতৃক বাড়িটা ছিল কুমিল্লায়। তবে অনেক বছর হলো সেটা পরিত্যক্ত হয়ে আছে। কেন জিজ্ঞেস করছিস? আমি সব ঘটনা মাকে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি বাড়িটার বর্ণনা দিলাম তখন তিনি অবাক হয়ে গেলেন। রিয়া, তুই যেই বাড়ির কথা বলছিস সেটাই তোর দাদিমার আসল বাড়ি। কিন্তু তুই তো কখনো সেই বাড়ি দেখিসনি। তোর দাদিমা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। এখন আমার নিশ্চিত হলাম যে দাদিমার সেই মশলা সত্যিই কোনো রহস্য লুকানো আছে। মা, সেই বাড়িটা এখন কার কাছে? আমি জিজ্ঞেস করলাম। কারো কাছে নেই। সরকারি কাগজপত্রে তোর দাদিমার নামেই আছে। কিন্তু এতদিন কেউ যায়নি সেখানে গিয়ে। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে আমরা কুমিল্লায় গিয়ে সেই বাড়িটা দেখে আসব। সপ্তাহ খানেক পর আমি আর রিদম কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। মা আমাদের বাড়িটার ঠিকানা দিয়েছিলেন। কুমিল্লা পৌঁছানোর পর স্থানীয় মানুষজনের কাছে বাড়িটার খোঁজ নিলাম। সবাই বলল যে বাড়িটা অভিশপ্ত, কেউ কখনো সেখানে যায় না। অনেক খোঁজাখুঁজির পর আমরা বাড়িটা খুঁজে পেলাম। সত্যিই এটা ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। একটা বিরাট পুরাতন বাড়ি, সামনে বটগাছ, আর বটগাছের নিচে পাথরের চাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, একটা সিন্দুকে অনেকগুলো কাগজ পেলাম। এগুলো ছিল বিভিন্ন ভেষজ ওষুধের রেসিপি। এমন কিছু ওষুধের রেসিপি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও অজানা। রিদম একটা কাগজ তুলে পড়তে শুরু করল। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ। এই ওষুধ সেবন করলে মানুষ তার পূর্বপুরুষদের স্মৃতি দেখতে পায়। এছাড়াও এই ওষুধ লুকানো সত্য প্রকাশ করে কি? মা, এই ওষুধই তো আমরা খেয়েছিলাম, রিদম উত্তেজিত হয়ে বলল। আরও কাগজপত্র ঘেঁটে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু চিকিৎসকই ছিলেন না, তারা ছিলেন গবেষকও। তারা প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে এমন সব ওষুধ তৈরি করতেন যা মানুষের জীবনে বিপ্লব আনতে পারে। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে মানুষের ক্ষতি হতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সব কিছু আবার যত্ন সহকারে লুকিয়ে রাখব। কিন্তু কিছু ওষুধের রেসিপি আমরা নিয়ে আসব যেগুলো মানুষের উপকারে আসতে পারে। বাড়িতে ফিরে আসার পর আমরা রাজীব আর নাদিয়াকে সব কিছু বললাম। তারাও খুব অবাক হয়েছিল। রাজীব বলল, রিয়া, তোমার পরিবারের এই ইতিহাস সত্যিই গর্বের। কিন্তু আমাদের খুব সাবধানে এই বিষয়গুলো পরিচালনা করতে হবে। আমি সম্মত হলাম। আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা নিজেরাই এই ওষুধগুলো নিয়ে গবেষণা করব। যদি সত্যি এগুলো উপকারী হয় তাহলে সাবধানে চিকিৎসকদের সাহায্য নেব। পরের কয়েক মাস আমরা বিভিন্ন ওষুধ তৈরি করে পরীক্ষা করলাম। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা সত্যিই কাজ করে। আমরা আমাদের পরিবারের সবার উপর পরীক্ষা করলাম। নাদিয়া এই ওষুধ খাওয়ার পর তার পড়াশোনায় অসাধারণ উন্নতি হল। তার স্মৃতিশক্তি এত ভালো হয়ে গেল যে একবার পড়লেই সব মনে থাকত। রাজীবও এই ওষুধ খেয়ে তার অতীতের অনেক ভুলে যাওয়া স্মৃতি ফিরে পেল। তার বাবা মায়ের সাথে কাটানো শৈশবের দিনগুলোর কথা মনে পড়তে লাগল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি যখন আবার সেই ওষুধ খেলাম তখন আমার মনে আরও পুরাতন স্মৃতি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার দাদিমা যখন তরুণী ছিলেন তখন তিনি কিভাবে এই ওষুধগুলো তৈরি করতেন। আমার মনে পড়ল, দাদিমা আমাকে ছোটবেলায় বলতেন যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু তখন আমি বুঝতাম না তিনি কি বলতে চাইছেন। এখন আমি বুঝতে পারলাম যে দাদিমা আসলে আমার জন্য এই রহস্য লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যে একদিন আমি নিজেই এর সন্ধান পাব। আরও কিছু দিন পর আমরা অন্যান্য ওষুধগুলোও পরীক্ষা করলাম। একটা ওষুধ ছিল যা খেলে মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে। আরেকটা ওষুধ ছিল যা শারীরিক ব্যথা দূর করে। কিন্তু সবচেয়ে অবাক করা ওষুধটা ছিল যেটার নাম লেখা ছিল ভবিষ্যৎ দর্শন। এই ওষুধ খেলে নাকি মানুষ আগামীর কিছু ঘটনা দেখতে পায়। রিদম বলল, মা, চলো এই ওষুধটাও একবার পরীক্ষা করে দেখি। আমি প্রথমে ভয় পেলাম। রিদম, এটা খুবই বিপজ্জনক হতে পারে। ভবিষ্যৎ জানা মানুষের জন্য ভালো নয়।
কিন্তু রিদমের কৌতূহল এত বেশি যে সে রাজি হল না। অবশেষে আমরা ঠিক করলাম যে খুব অল্প পরিমাণে একবার চেষ্টা করে দেখব। ওষুধটা তৈরি করতে বিশেষ কিছু গাছের পাতা আর মূল লাগত। সৌভাগ্যবশত এই গাছগুলো আমাদের এলাকাতেই পাওয়া যায়। এক পূর্ণিমার রাতে আমরা সেই ওষুধ তৈরি করলাম। খুব সামান্য পরিমাণে খেয়ে দেখলাম। প্রায় 2 ঘণ্টা পর হঠাৎ আমার সামনে কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠতে লাগল। আমি দেখলাম নাদিয়া বড় হয়ে একজন ডাক্তার হয়েছে। সে অনেক মানুষকে সেবা করছে। রিদমও কিছু ছবি দেখল। সে বল যে সে দেখেছে সে একদিন এই ওষুধগুলো নিয়ে বড় ধরনের গবেষণা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দৃশ্য আমি দেখলাম সেটা ছিল আমাদের এই আবিষ্কার নিয়ে। আমি দেখলাম যে একদিন আমাদের এই ওষুধের কথা জানাজানি হয়ে যাবে। কিন্তু কিছু খারাপ লোক এই ওষুধগুলো ভুল কাজে ব্যবহার করার চেষ্টা করবে। এই দৃশ্য দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে আমাদের এই গোপনীয়তা রক্ষা করতে হবে। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বললাম। রাজীব বলল, রিয়া, তোমার দাদিমা কেন এই সব গোপন রেখেছিলেন এখন আমি বুঝতে পারছি। এই ক্ষমতা সবার হাতে দেওয়া ঠিক নয় গে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আপাতত আমরা এই বিষয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। তবে এই জ্ঞান আমরা সংরক্ষিত রাখব যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু একদিন হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের এলাকায় একটা বয়স্ক মহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল যে তার আর বাঁচার আশা নেই। তার স্মৃতিশক্তিও চলে গেছে, নিজের পরিবারকেও চিনতে পারছেন না। তার পরিবারের লোকজন খুব কষ্ট পাচ্ছিল। তার মেয়ে এসে আমার কাছে কাঁদতে কাঁদতে বলল, আপা, মা আমাকে চিনতে পারছে না। অন্তত যদি একবার আমাকে চিনতে পারত। আমার খুব মায়া হল। আমি ভাবলাম যে আমাদের সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ হয়তো তাকে সাহায্য করতে পারে। রাজীবের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিলাম যে একবার চেষ্টা করে দেখব। তবে খুব সাবধানে এবং অল্প পরিমাণে। আমি সেই ওষুধ তৈরি করে মহিলাকে দিলাম। প্রায় 3 ঘণ্টা পর দেখা গেল যে তিনি তার মেয়েকে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, তার অনেক পুরাতন স্মৃতিও ফিরে এসেছে। এই ঘটনার পর এলাকার অনেক মানুষ আমার কাছে এসে বিভিন্ন সমস্যার সমাধান চাইতে লাগল। কিন্তু আমি সবাইকে ওষুধ দিতে পারলাম না, কারণ আমি জানতাম যে এটা খুবই বিপজ্জনক হতে পারে। একদিন রিদম বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই জ্ঞান শুধু আমাদের পরিবারেই সীমাবদ্ধ রাখা ঠিক নয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক মানুষের উপকার হতে পারে কি। আমিও এই কথা ভাবছিলাম। কিন্তু সমস্যা হল কিভাবে এই জ্ঞান সঠিক মানুষের হাতে দেওয়া যায়। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই একদিন আমাদের এলাকায় একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক এলেন। তার নাম ডাক্তার অমিত বসু। তিনি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করেন। স্থানীয় মানুষজন তার কাছে চিকিৎসা নিতে আসত। তার চিকিৎসা পদ্ধতি দেখে আমার মনে হল যে তিনি একজন সৎ এবং জ্ঞানী মানুষ। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে ডাক্তার বসুর সাথে একবার কথা বলে দেখব। হয়তো তিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন। একদিন আমি ডাক্তার বসুর কাছে গেলাম। প্রথমে আমি তাকে সব কিছু খোলাখুলি বললাম না। শুধু বললাম যে আমার কাছে কিছু প্রাচীন ওষুধের রেসিপি আছে। ডাক্তার বসু বললেন, আপনি যদি এই রেসিপিগুলো আমাকে দেখান তাহলে আমি বলতে পারব যে এগুলো সত্যিই কার্যকর কিনা। আমি বাড়ি থেকে কয়েকটা রেসিপি নিয়ে এলাম। ডাক্তার বসু সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অসাধারণ রেসিপি। এমন কিছু উপাদানের সমন্বয় যা আমি আগে কখনো দেখিনি। এই রেসিপিগুলো কোথায় পেলেন তিনি জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, গোপন ভাণ্ডারের কথা, সব কিছু। ডাক্তার বসু আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার পূর্বপুরুষরা সত্যিই মহান ছিলেন। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে বিপদ হতে পারে। তাহলে আমার কি করা উচিত আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বসু বললেন, আপনার উচিত হবে একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা, যেখানে বিশ্বস্ত এবং জ্ঞানী চিকিৎসকরা এই ওষুধগুলো নিয়ে গবেষণা করবেন। কিন্তু এই কাজ করতে হবে খুবই গোপনে। তিনি আরও বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কিছু বিশ্বস্ত সহকর্মী আছেন যারা এই ধরনের কাজে আগ্রহী। আমি এই প্রস্তাবে রাজি হলাম। আমরা ঠিক করলাম যে আমাদের পুরাতন বাড়িটাকেই গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা সেই বাড়িটা সংস্কার করলাম। একটা আধুনিক গবেষণাগার তৈরি করলাম। ডাক্তার বসু তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে নিয়ে এলেন।
আমরা শুরু করলাম আমাদের পূর্বপুরুষদের ওষুধের রেসিপিগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। প্রতিটা ওষুধের উপাদান বিশ্লেষণ করলাম, তাদের কার্যকারিতা পরীক্ষা করলাম। রিদমও এই গবেষণায় যুক্ত হল। সে বল যে সে বড় হয়ে এই ক্ষেত্রেই কাজ করতে চায়। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের গবেষণা খুবই সফল হল। আমরা অনেক রোগের জন্য কার্যকর ওষুধ তৈরি করতে পারলাম। কিন্তু আমরা এই ওষুধগুলো বাজারে ছাড়লাম না। শুধু খুব গুরুতর রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতাম। একদিন হঠাৎ একটা সরকারি দল আমাদের গবেষণা কেন্দ্রে এল। তারা বলল যে তারা আমাদের গবেষণার কথা শুনেছে এবং এটা সরকারিভাবে স্বীকৃতি দিতে চায়। প্রথমে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু তারা বলল যে সরকার আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতি চায় এবং আমাদের গবেষণা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক আলোচনার পর আমরা সরকারের সাথে একটা চুক্তি করলাম। সরকার আমাদের গবেষণার জন্য অর্থ সাহায্য করবে, কিন্তু আমাদের গোপনীয়তা রক্ষা করবে। এভাবে আমাদের ছোট গবেষণা কেন্দ্রটা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হল। আমরা অনেক তরুণ গবেষকদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। রিদমও বড় হয়ে আমাদের গবেষণায় যুক্ত হল। সে নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে লাগল। নাদিয়া ডাক্তারি পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিল। সে রোগীদের চিকিৎসার কাজ সামলাত। আজ 15 বছর পর আমি যখন পিছনে তাকাই, তখন মনে হয় যে দাদিমার সেই শাড়ির গন্ধ আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আমরা এতদিনে হাজার হাজার মানুষের সেবা করতে পেরেছি। অনেক দুরারোগ্য ব্যাধির সমাধান দিতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সংরক্ষণ করতে পেরেছি এবং সেটা সঠিক কাজে ব্যবহার করতে পেরেছি। রিদম এখন একজন বিখ্যাত গবেষক। সে বিদেশেও আমাদের গবেষণার কথা জানিয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে গবেষকরা আমাদের এখানে এসে কাজ করে। নাদিয়া একজন দক্ষ চিকিৎসক হয়েছে। সে শুধু আমাদের প্রতিষ্ঠানে কাজ করে না, বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া। রাজীব আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব সামলায়। সে নিশ্চিত করে যে আমাদের সব কাজ সঠিকভাবে হচ্ছে। আর আমি এখনও সেই একই রিয়া যে একদিন শাড়ি কাচতে বসেছিল। কিন্তু এখন আমি জানি যে জীবনে কখন কোনো রহস্য লুকিয়ে থাকে। আমাদের গবেষণা কেন্দ্রে এখনও সেই পুরাতন বটগাছটা আছে। প্রতিদিন সকালে আমি সেই গাছের নিচে বসে ভাবি যে দাদিমা কত বড় একটা উপহার আমার জন্য রেখে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি পেয়েছি সেটা হল, জ্ঞান আর ক্ষমতা শুধুমাত্র তখনই মূল্যবান যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। আজও মাঝে মাঝে আমি সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ খাই। আর তখন দাদিমাকে দেখতে পাই। তিনি হাসতে হাসতে বলেন, রিয়া, তুই ঠিক কাজটাই করেছিস গু। এই গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন নতুন রোগী আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আমরা জানি যে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের সাথে আছে। রিদম এখন তার নিজের পরিবার গড়েছে। তার একটা মেয়ে আছে, নাম তিতলি। তিতলি মাত্র 5 বছরের, কিন্তু সে ইতিমধ্যে বিভিন্ন গাছপালা চিনতে পারে। হয়তো তার মধ্যেও আমাদের পারিবারিক ক্ষমতা আছে। ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, আমাদের এই জ্ঞান চিরকাল মানুষের কল্যাণেই ব্যবহৃত হবে। কারণ আমরা ভুলে যাইনি যে এই সব কিছুর শুরু হয়েছিল একটা শাড়ির গন্ধ থেকে। সেই গন্ধ যা আমাকে নিয়ে গিয়েছিল আমার শেখদের কাছে, আমার ইতিহাসের কাছে। আজও যখন আমি কাপড় কাচি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা। রিদমের সেই কথাগুলো যা আমার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু এখন আমি জানি যে সেই কথাগুলোর পিছনে আসলে কি লুকিয়েছিল। সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মা যে আমাদের পথ দেখিয়েছিল। এই হলো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ আবিষ্কারের গল্প। একটি গোপন ইতিহাসের গল্প যা একটি শাড়ির গন্ধের সাথে জড়িত। রিদম খুব সাবধানে সেই গুঁড়ো থেকে একটু নিয়ে খিচুড়িতে মিশিয়ে দিল। রাতে খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসলাম। রাজীব আর নাদিয়া কিছুই জানে না। আমি আর রিদম চুপচাপ খিচুড়ি খেলাম। খাওয়ার প্রায় 1 ঘণ্টা পর হঠাৎ আমার মাথায় অদ্ভুত কিছু ছবি ভেসে উঠতে লাগল। এমন কিছু ছবি যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু খুব চেনা চেনা লাগছিল। আমি দেখলাম একটা বড় পুরাতন বাড়ি। বাড়িটার সামনে একটা বিরাট বটগাছ। বটগাছের নিচে একটা পাথরের চাই। চাইয়ের পাশে একটা লোহার সিন্দুক। রিদম, তোর কি কিছু মনে পড়ছে? আমি জিজ্ঞেস করলাম। রিদমও অবাক চোখে আমার দিকে তাকাল। মা, আমিও একই জিনিস দেখছি। একটা পুরাতন বাড়ি, বটগাছ আর একটা সিন্দুক। আমরা দুজনেই বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়।
হয়তো এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের কোনো স্মৃতি। পরদিন সকালে আমি মাকে ফোন করলাম। মা, তুমি দাদিমার কোনো পুরাতন বাড়ির কথা জানো? মা একটু চুপ থেকে বলল, হ্যাঁ রে, তোর দাদিমার পৈতৃক বাড়িটা ছিল কুমিল্লায়। তবে অনেক বছর হলো সেটা পরিত্যক্ত হয়ে আছে। কেন জিজ্ঞেস করছিস? আমি সব ঘটনা মাকে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি বাড়িটার বর্ণনা দিলাম তখন তিনি অবাক হয়ে গেলেন। রিয়া, তুই যেই বাড়ির কথা বলছিস সেটাই তোর দাদিমার আসল বাড়ি। কিন্তু তুই তো কখনো সেই বাড়ি দেখিসনি। তোর দাদিমা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। এখন আমার নিশ্চিত হলাম যে দাদিমার সেই মশলা সত্যিই কোনো রহস্য লুকানো আছে। মা, সেই বাড়িটা এখন কার কাছে? আমি জিজ্ঞেস করলাম। কারো কাছে নেই। সরকারি কাগজপত্রে তোর দাদিমার নামেই আছে। কিন্তু এতদিন কেউ যায়নি সেখানে গিয়ে। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে আমরা কুমিল্লায় গিয়ে সেই বাড়িটা দেখে আসব। সপ্তাহ খানেক পর আমি আর রিদম কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। মা আমাদের বাড়িটার ঠিকানা দিয়েছিলেন। কুমিল্লা পৌঁছানোর পর স্থানীয় মানুষজনের কাছে বাড়িটার খোঁজ নিলাম। সবাই বলল যে বাড়িটা অভিশপ্ত, কেউ কখনো সেখানে যায় না। অনেক খোঁজাখুঁজির পর আমরা বাড়িটা খুঁজে পেলাম। সত্যিই এটা ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। একটা বিরাট পুরাতন বাড়ি, সামনে বটগাছ, আর বটগাছের নিচে পাথরের চাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, একটা সিন্দুকে অনেকগুলো কাগজ পেলাম। এগুলো ছিল বিভিন্ন ভেষজ ওষুধের রেসিপি। এমন কিছু ওষুধের রেসিপি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও অজানা। রিদম একটা কাগজ তুলে পড়তে শুরু করল। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ। এই ওষুধ সেবন করলে মানুষ তার পূর্বপুরুষদের স্মৃতি দেখতে পায়। এছাড়াও এই ওষুধ লুকানো সত্য প্রকাশ করে কি? মা, এই ওষুধই তো আমরা খেয়েছিলাম, রিদম উত্তেজিত হয়ে বলল। আরও কাগজপত্র ঘেঁটে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু চিকিৎসকই ছিলেন না, তারা ছিলেন গবেষকও। তারা প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে এমন সব ওষুধ তৈরি করতেন যা মানুষের জীবনে বিপ্লব আনতে পারে। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে মানুষের ক্ষতি হতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সব কিছু আবার যত্ন সহকারে লুকিয়ে রাখব। কিন্তু কিছু ওষুধের রেসিপি আমরা নিয়ে আসব যেগুলো মানুষের উপকারে আসতে পারে। বাড়িতে ফিরে আসার পর আমরা রাজীব আর নাদিয়াকে সব কিছু বললাম। তারাও খুব অবাক হয়েছিল। রাজীব বলল, রিয়া, তোমার পরিবারের এই ইতিহাস সত্যিই গর্বের। কিন্তু আমাদের খুব সাবধানে এই বিষয়গুলো পরিচালনা করতে হবে। আমি সম্মত হলাম। আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা নিজেরাই এই ওষুধগুলো নিয়ে গবেষণা করব। যদি সত্যি এগুলো উপকারী হয় তাহলে সাবধানে চিকিৎসকদের সাহায্য নেব। পরের কয়েক মাস আমরা বিভিন্ন ওষুধ তৈরি করে পরীক্ষা করলাম। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা সত্যিই কাজ করে। আমরা আমাদের পরিবারের সবার উপর পরীক্ষা করলাম। নাদিয়া এই ওষুধ খাওয়ার পর তার পড়াশোনায় অসাধারণ উন্নতি হল। তার স্মৃতিশক্তি এত ভালো হয়ে গেল যে একবার পড়লেই সব মনে থাকত। রাজীবও এই ওষুধ খেয়ে তার অতীতের অনেক ভুলে যাওয়া স্মৃতি ফিরে পেল। তার বাবা মায়ের সাথে কাটানো শৈশবের দিনগুলোর কথা মনে পড়তে লাগল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি যখন আবার সেই ওষুধ খেলাম তখন আমার মনে আরও পুরাতন স্মৃতি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার দাদিমা যখন তরুণী ছিলেন তখন তিনি কিভাবে এই ওষুধগুলো তৈরি করতেন। আমার মনে পড়ল, দাদিমা আমাকে ছোটবেলায় বলতেন যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু তখন আমি বুঝতাম না তিনি কি বলতে চাইছেন। এখন আমি বুঝতে পারলাম যে দাদিমা আসলে আমার জন্য এই রহস্য লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যে একদিন আমি নিজেই এর সন্ধান পাব। আরও কিছু দিন পর আমরা অন্যান্য ওষুধগুলোও পরীক্ষা করলাম। একটা ওষুধ ছিল যা খেলে মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে। আরেকটা ওষুধ ছিল যা শারীরিক ব্যথা দূর করে। কিন্তু সবচেয়ে অবাক করা ওষুধটা ছিল যেটার নাম লেখা ছিল ভবিষ্যৎ দর্শন। এই ওষুধ খেলে নাকি মানুষ আগামীর কিছু ঘটনা দেখতে পায়। রিদম বলল, মা, চলো এই ওষুধটাও একবার পরীক্ষা করে দেখি। আমি প্রথমে ভয় পেলাম। রিদম, এটা খুবই বিপজ্জনক হতে পারে। ভবিষ্যৎ জানা মানুষের জন্য ভালো নয়। কিন্তু রিদমের কৌতূহল এত বেশি যে সে রাজি হল না। অবশেষে আমরা ঠিক করলাম যে খুব অল্প পরিমাণে একবার চেষ্টা করে দেখব। ওষুধটা তৈরি করতে বিশেষ কিছু গাছের পাতা আর মূল লাগত। সৌভাগ্যবশত এই গাছগুলো আমাদের এলাকাতেই পাওয়া যায়। এক পূর্ণিমার রাতে আমরা সেই ওষুধ তৈরি করলাম। খুব সামান্য পরিমাণে খেয়ে দেখলাম। প্রায় 2 ঘণ্টা পর হঠাৎ আমার সামনে কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠতে লাগল।
আমি দেখলাম নাদিয়া বড় হয়ে একজন ডাক্তার হয়েছে। সে অনেক মানুষকে সেবা করছে। হৃদমও কিছু ছবি দেখল। সে বল যে সে দেখেছে সে একদিন এই ওষুধগুলো নিয়ে বড় ধরনের গবেষণা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দৃশ্য আমি দেখলাম সেটা ছিল আমাদের এই আবিষ্কার নিয়ে। আমি দেখলাম যে একদিন আমাদের এই ওষুধের কথা জানাজানি হয়ে যাবে। কিন্তু কিছু খারাপ লোক এই ওষুধগুলো ভুল কাজে ব্যবহার করার চেষ্টা করবে। এই দৃশ্য দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে আমাদের এই গোপনীয়তা রক্ষা করতে হবে। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বললাম। রাজীব বলল, রিয়া, তোমার দাদিমা কেন এই সব গোপন রেখেছিলেন এখন আমি বুঝতে পারছি। এই ক্ষমতা সবার হাতে দেওয়া ঠিক নয় গে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আপাতত আমরা এই বিষয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। তবে এই জ্ঞান আমরা সংরক্ষিত রাখব যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু একদিন হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের এলাকায় একটা বয়স্ক মহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল যে তার আর বাঁচার আশা নেই। তার স্মৃতিশক্তিও চলে গেছে, নিজের পরিবারকেও চিনতে পারছেন না। তার পরিবারের লোকজন খুব কষ্ট পাচ্ছিল। তার মেয়ে এসে আমার কাছে কাঁদতে কাঁদতে বলল, আপা, মা আমাকে চিনতে পারছে না। অন্তত যদি একবার আমাকে চিনতে পারত। আমার খুব মায়া হল। আমি ভাবলাম যে আমাদের সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ হয়তো তাকে সাহায্য করতে পারে। রাজীবের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিলাম যে একবার চেষ্টা করে দেখব। তবে খুব সাবধানে এবং অল্প পরিমাণে। আমি সেই ওষুধ তৈরি করে মহিলাকে দিলাম। প্রায় ৩ ঘণ্টা পর দেখা গেল যে তিনি তার মেয়েকে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, তার অনেক পুরাতন স্মৃতিও ফিরে এসেছে। এই ঘটনার পর এলাকার অনেক মানুষ আমার কাছে এসে বিভিন্ন সমস্যার সমাধান চাইতে লাগল। কিন্তু আমি সবাইকে ওষুধ দিতে পারলাম না, কারণ আমি জানতাম যে এটা খুবই বিপজ্জনক হতে পারে। একদিন হৃদম বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই জ্ঞান শুধু আমাদের পরিবারেই সীমাবদ্ধ রাখা ঠিক নয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক মানুষের উপকার হতে পারে গি। আমিও এই কথা ভাবছিলাম। কিন্তু সমস্যা হল, কিভাবে এই জ্ঞান সঠিক মানুষের হাতে দেওয়া যায়। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই একদিন আমাদের এলাকায় একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক এলেন। তার নাম ডাক্তার অমিত বসু। তিনি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করেন। স্থানীয় মানুষজন তার কাছে চিকিৎসা নিতে আসত। তার চিকিৎসা পদ্ধতি দেখে আমার মনে হল যে তিনি একজন সৎ এবং জ্ঞানী মানুষ। আমি হৃদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে ডাক্তার বসুর সাথে একবার কথা বলে দেখব। হয়তো তিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন। একদিন আমি ডাক্তার বসুর কাছে গেলাম। প্রথমে আমি তাকে সব কিছু খোলাখুলি বললাম না। শুধু বললাম যে আমার কাছে কিছু প্রাচীন ওষুধের রেসিপি আছে। ডাক্তার বসু বললেন, আপনি যদি এই রেসিপিগুলো আমাকে দেখান তাহলে আমি বলতে পারব যে এগুলো সত্যিই কার্যকর কিনা। আমি বাড়ি থেকে কয়েকটা রেসিপি নিয়ে এলাম। ডাক্তার বসু সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অসাধারণ রেসিপি। এমন কিছু উপাদানের সমন্বয় যা আমি আগে কখনো দেখিনি। এই রেসিপিগুলো কোথায় পেলেন তিনি জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, গোপন ভাণ্ডারের কথা, সব কিছু। ডাক্তার বসু আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার পূর্বপুরুষরা সত্যিই মহান ছিলেন। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে বিপদ হতে পারে। তাহলে আমার কি করা উচিত আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বসু বললেন, আপনার উচিত হবে একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা, যেখানে বিশ্বস্ত এবং জ্ঞানী চিকিৎসকরা এই ওষুধগুলো নিয়ে গবেষণা করবেন। কিন্তু এই কাজ করতে হবে খুবই গোপনে। তিনি আরও বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কিছু বিশ্বস্ত সহকর্মী আছেন যারা এই ধরনের কাজে আগ্রহী। আমি এই প্রস্তাবে রাজি হলাম। আমরা ঠিক করলাম যে আমাদের পুরাতন বাড়িটাকেই গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা সেই বাড়িটা সংস্কার করলাম। একটা আধুনিক গবেষণাগার তৈরি করলাম। ডাক্তার বসু তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে নিয়ে এলেন। আমরা শুরু করলাম আমাদের পূর্বপুরুষদের ওষুধের রেসিপিগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। প্রতিটা ওষুধের উপাদান বিশ্লেষণ করলাম, তাদের কার্যকারিতা পরীক্ষা করলাম। হৃদমও এই গবেষণায় যুক্ত হল। সে বল যে সে বড় হয়ে এই ক্ষেত্রেই কাজ করতে চায়। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের গবেষণা খুবই সফল হল। আমরা অনেক রোগের জন্য কার্যকর ওষুধ তৈরি করতে পারলাম। কিন্তু আমরা এই ওষুধগুলো বাজারে ছাড়লাম না।
শুধু খুব গুরুতর রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতাম। একদিন হঠাৎ একটা সরকারি দল আমাদের গবেষণা কেন্দ্রে এলো। তারা বলল যে তারা আমাদের গবেষণার কথা শুনেছে এবং এটা সরকারিভাবে স্বীকৃতি দিতে চায়। প্রথমে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু তারা বলল যে সরকার আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতি চায় এবং আমাদের গবেষণা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক আলোচনার পর আমরা সরকারের সাথে একটা চুক্তি করলাম। সরকার আমাদের গবেষণার জন্য অর্থ সাহায্য করবে, কিন্তু আমাদের গোপনীয়তা রক্ষা করবে। এভাবে আমাদের ছোট গবেষণা কেন্দ্রটা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হল। আমরা অনেক তরুণ গবেষকদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। হৃদমও বড় হয়ে আমাদের গবেষণায় যুক্ত হল। সে নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে লাগল। নাদিয়া ডাক্তারি পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিল। সে রোগীদের চিকিৎসার কাজ সামলাত। আজ 15 বছর পর আমি যখন পিছনে তাকাই, তখন মনে হয় যে দাদিমার সেই শাড়ির গন্ধ আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আমরা এতদিনে হাজার হাজার মানুষের সেবা করতে পেরেছি। অনেক দুরারোগ্য ব্যাধির সমাধান দিতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সংরক্ষণ করতে পেরেছি এবং সেটা সঠিক কাজে ব্যবহার করতে পেরেছি। হৃদম এখন একজন বিখ্যাত গবেষক। সে বিদেশেও আমাদের গবেষণার কথা জানিয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে গবেষকরা আমাদের এখানে এসে কাজ করে। নাদিয়া একজন দক্ষ চিকিৎসক হয়েছে। সে শুধু আমাদের প্রতিষ্ঠানে কাজ করে না, বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া। রাজীব আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব সামলায়। সে নিশ্চিত করে যে আমাদের সব কাজ সঠিকভাবে হচ্ছে। আর আমি এখনও সেই একই রিয়া যে একদিন শাড়ি কাচতে বসেছিল। কিন্তু এখন আমি জানি যে জীবনে কখন কোনো রহস্য লুকিয়ে থাকে। আমাদের গবেষণা কেন্দ্রে এখনও সেই পুরাতন বটগাছটা আছে। প্রতিদিন সকালে আমি সেই গাছের নিচে বসে ভাবি যে দাদিমা কত বড় একটা উপহার আমার জন্য রেখে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি পেয়েছি সেটা হল, জ্ঞান আর ক্ষমতা শুধুমাত্র তখনই মূল্যবান যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। আজও মাঝে মাঝে আমি সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ খাই। আর তখন দাদিমাকে দেখতে পাই। তিনি হাসতে হাসতে বলেন, রিয়া, তুই ঠিক কাজটাই করেছিস গো। এই গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন নতুন রোগী আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আমরা জানি যে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের সাথে আছে। হৃদম এখন তার নিজের পরিবার গড়েছে। তার একটা মেয়ে আছে, নাম তিতলি। তিতলি মাত্র 5 বছরের, কিন্তু সে ইতিমধ্যে বিভিন্ন গাছপালা চিনতে পারে। হয়তো তার মধ্যেও আমাদের পারিবারিক ক্ষমতা আছে। ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, আমাদের এই জ্ঞান চিরকাল মানুষের কল্যাণেই ব্যবহৃত হবে। কারণ আমরা ভুলে যাইনি যে এই সব কিছুর শুরু হয়েছিল একটা শাড়ির গন্ধ থেকে। সেই গন্ধ যা আমাকে নিয়ে গিয়েছিল আমার শেখদের কাছে, আমার ইতিহাসের কাছে। আজও যখন আমি কাপড় কাচি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা। হৃদমের সেই কথাগুলো যা আমার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু এখন আমি জানি যে সেই কথাগুলোর পিছনে আসলে কি লুকিয়েছিল। সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মা যে আমাদের পথ দেখিয়েছিল। এই হলো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ আবিষ্কারের গল্প। একটি গোপন ইতিহাসের গল্প যা একটি শাড়ির গন্ধের সাথে জড়িত। হৃদম খুব সাবধানে সেই গুঁড়ো থেকে একটু নিয়ে খিচুড়িতে মিশিয়ে দিল। রাতে খাওয়ার সময় আমরা সবাই একসাথে বসলাম। রাজীব আর নাদিয়া কিছুই জানে না। আমি আর হৃদম চুপচাপ খিচুড়ি খেলাম। খাওয়ার প্রায় 1 ঘণ্টা পর হঠাৎ আমার মাথায় অদ্ভুত কিছু ছবি ভেসে উঠতে লাগল। এমন কিছু ছবি যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু খুব চেনা চেনা লাগছিল। আমি দেখলাম একটা বড় পুরাতন বাড়ি। বাড়িটার সামনে একটা বিরাট বটগাছ। বটগাছের নিচে একটা পাথরের চাইয়ের পাশে একটা লোহার সিন্দুক। হৃদম, তোর কি কিছু মনে পড়ছে? আমি জিজ্ঞেস করলাম। হৃদমও অবাক চোখে আমার দিকে তাকাল। মা, আমিও একই জিনিস দেখছি। একটা পুরাতন বাড়ি, বটগাছ আর একটা সিন্দুক। আমরা দুজনেই বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। হয়তো এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের কোনো স্মৃতি। পরদিন সকালে আমি মাকে ফোন করলাম। মা, তুমি দাদিমার কোনো পুরাতন বাড়ির কথা জানো? মা একটু চুপ থেকে বলল, হ্যাঁ রে, তোর দাদিমার পৈতৃক বাড়িটা ছিল কুমিল্লায়। তবে অনেক বছর হলো সেটা পরিত্যক্ত হয়ে আছে। কেন জিজ্ঞেস করছিস? আমি সব ঘটনা মাকে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি বাড়িটার বর্ণনা দিলাম, তখন তিনি অবাক হয়ে গেলেন।
রিয়া, তুই যেই বাড়ির কথা বলছিস সেটাই তোর দাদিমার আসল বাড়ি। কিন্তু তুই তো কখনো সেই বাড়ি দেখিসনি। তোর দাদিমা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। এখন আমার নিশ্চিত হলাম যে দাদিমার সেই মশলা সত্যিই কোনো রহস্য লুকানো আছে। মা, সেই বাড়িটা এখন কার কাছে? আমি জিজ্ঞেস করলাম। কারো কাছে নেই। সরকারি কাগজপত্রে তোর দাদিমার নামেই আছে। কিন্তু এতদিন কেউ যায়নি সেখানে গিয়ে। আমি রিদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে আমরা কুমিল্লায় গিয়ে সেই বাড়িটা দেখে আসব। সপ্তাহ খানেক পর আমি আর রিদম কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। মা আমাদের বাড়িটার ঠিকানা দিয়েছিলেন। কুমিল্লা পৌঁছানোর পর স্থানীয় মানুষজনের কাছে বাড়িটার খোঁজ নিলাম। সবাই বলল যে বাড়িটা অভিশপ্ত, কেউ কখনো সেখানে যায় না। অনেক খোঁজাখুঁজির পর আমরা বাড়িটা খুঁজে পেলাম। সত্যিই এটা ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। একটা বিরাট পুরাতন বাড়ি, সামনে বটগাছ, আর বটগাছের নিচে পাথরের চাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, একটা সিন্দুকে অনেকগুলো কাগজ পেলাম। এগুলো ছিল বিভিন্ন ভেষজ ওষুধের রেসিপি। এমন কিছু ওষুধের রেসিপি যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও অজানা। রিদম একটা কাগজ তুলে পড়তে শুরু করল। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ। এই ওষুধ সেবন করলে মানুষ তার পূর্বপুরুষদের স্মৃতি দেখতে পায়। এছাড়াও এই ওষুধ লুকানো সত্য প্রকাশ করে কি? মা, এই ওষুধই তো আমরা খেয়েছিলাম, রিদম উত্তেজিত হয়ে বলল। আরও কাগজপত্র ঘেঁটে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু চিকিৎসকই ছিলেন না, তারা ছিলেন গবেষকও। তারা প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করে এমন সব ওষুধ তৈরি করতেন যা মানুষের জীবনে বিপ্লব আনতে পারে। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে মানুষের ক্ষতি হতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সব কিছু আবার যত্ন সহকারে লুকিয়ে রাখব। কিন্তু কিছু ওষুধের রেসিপি আমরা নিয়ে আসব যেগুলো মানুষের উপকারে আসতে পারে। বাড়িতে ফিরে আসার পর আমরা রাজীব আর নাদিয়াকে সব কিছু বললাম। তারাও খুব অবাক হয়েছিল। রাজীব বলল, রিয়া, তোমার পরিবারের এই ইতিহাস সত্যিই গর্বের। কিন্তু আমাদের খুব সাবধানে এই বিষয়গুলো পরিচালনা করতে হবে। আমি সম্মত হলাম। আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা নিজেরাই এই ওষুধগুলো নিয়ে গবেষণা করব। যদি সত্যি এগুলো উপকারী হয় তাহলে সাবধানে চিকিৎসকদের সাহায্য নেব। পরের কয়েক মাস আমরা বিভিন্ন ওষুধ তৈরি করে পরীক্ষা করলাম। স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধটা সত্যিই কাজ করে। আমরা আমাদের পরিবারের সবার উপর পরীক্ষা করলাম। নাদিয়া এই ওষুধ খাওয়ার পর তার পড়াশোনায় অসাধারণ উন্নতি হল। তার স্মৃতিশক্তি এত ভালো হয়ে গেল যে একবার পড়লেই সব মনে থাকত। রাজীবও এই ওষুধ খেয়ে তার অতীতের অনেক ভুলে যাওয়া স্মৃতি ফিরে পেল। তার বাবা মায়ের সাথে কাটানো শৈশবের দিনগুলোর কথা মনে পড়তে লাগল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমি যখন আবার সেই ওষুধ খেলাম তখন আমার মনে আরও পুরাতন স্মৃতি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার দাদিমা যখন তরুণী ছিলেন তখন তিনি কিভাবে এই ওষুধগুলো তৈরি করতেন। আমার মনে পড়ল, দাদিমা আমাকে ছোটবেলায় বলতেন যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু তখন আমি বুঝতাম না তিনি কি বলতে চাইছেন। এখন আমি বুঝতে পারলাম যে দাদিমা আসলে আমার জন্য এই রহস্য লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যে একদিন আমি নিজেই এর সন্ধান পাব। আরও কিছু দিন পর আমরা অন্যান্য ওষুধগুলোও পরীক্ষা করলাম। একটা ওষুধ ছিল যা খেলে মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে। আরেকটা ওষুধ ছিল যা শারীরিক ব্যথা দূর করে। কিন্তু সবচেয়ে অবাক করা ওষুধটা ছিল যেটার নাম লেখা ছিল ভবিষ্যৎ দর্শন। এই ওষুধ খেলে নাকি মানুষ আগামীর কিছু ঘটনা দেখতে পায়। রিদম বলল, মা, চলো এই ওষুধটাও একবার পরীক্ষা করে দেখি। আমি প্রথমে ভয় পেলাম। রিদম, এটা খুবই বিপজ্জনক হতে পারে। ভবিষ্যৎ জানা মানুষের জন্য ভালো নয়। কিন্তু রিদমের কৌতূহল এত বেশি যে সে রাজি হল না। অবশেষে আমরা ঠিক করলাম যে খুব অল্প পরিমাণে একবার চেষ্টা করে দেখব। ওষুধটা তৈরি করতে বিশেষ কিছু গাছের পাতা আর মূল লাগত। সৌভাগ্যবশত এই গাছগুলো আমাদের এলাকাতেই পাওয়া যায়। এক পূর্ণিমার রাতে আমরা সেই ওষুধ তৈরি করলাম। খুব সামান্য পরিমাণে খেয়ে দেখলাম। প্রায় 2 ঘন্টা পর হঠাৎ আমার সামনে কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠতে লাগল। আমি দেখলাম নাদিয়া বড় হয়ে একজন ডাক্তার হয়েছে। সে অনেক মানুষকে সেবা করছে। রিদমও কিছু ছবি দেখল। সে বল যে সে দেখেছে সে একদিন এই ওষুধগুলো নিয়ে বড় ধরনের গবেষণা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দৃশ্য আমি দেখলাম সেটা ছিল আমাদের এই আবিষ্কার নিয়ে। আমি দেখলাম যে একদিন আমাদের এই ওষুধের কথা জানাজানি হয়ে যাবে। কিন্তু কিছু খারাপ লোক এই ওষুধগুলো ভুল কাজে ব্যবহার করার চেষ্টা করবে।
এই দৃশ্য দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে আমাদের এই গোপনীয়তা রক্ষা করতে হবে। পরদিন সকালে আমি রাজীবের সাথে এই বিষয়ে কথা বললাম। রাজীব বলল, রিয়া, তোমার দাদিমা কেন এই সব গোপন রেখেছিলেন, এখন আমি বুঝতে পারছি। এই ক্ষমতা সবার হাতে দেওয়া ঠিক নয় গে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আপাতত আমরা এই বিষয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। তবে এই জ্ঞান আমরা সংরক্ষিত রাখব যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়। কিন্তু একদিন হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের এলাকায় একটা বয়স্ক মহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল যে তার আর বাঁচার আশা নেই। তার স্মৃতিশক্তিও চলে গেছে, নিজের পরিবারকেও চিনতে পারছেন না। তার পরিবারের লোকজন খুব কষ্ট পাচ্ছিল। তার মেয়ে এসে আমার কাছে কাঁদতে কাঁদতে বলল, আপা, মা আমাকে চিনতে পারছে না। অন্তত যদি একবার আমাকে চিনতে পারত। আমার খুব মায়া হল। আমি ভাবলাম যে আমাদের সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ হয়তো তাকে সাহায্য করতে পারে। রাজীবের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিলাম যে একবার চেষ্টা করে দেখব। তবে খুব সাবধানে এবং অল্প পরিমাণে। আমি সেই ওষুধ তৈরি করে মহিলাকে দিলাম। প্রায় ৩ ঘণ্টা পর দেখা গেল যে তিনি তার মেয়েকে চিনতে পেরেছেন। শুধু তাই নয়, তার অনেক পুরাতন স্মৃতিও ফিরে এসেছে। এই ঘটনার পর এলাকার অনেক মানুষ আমার কাছে এসে বিভিন্ন সমস্যার সমাধান চাইতে লাগল। কিন্তু আমি সবাইকে ওষুধ দিতে পারলাম না, কারণ আমি জানতাম যে এটা খুবই বিপজ্জনক হতে পারে। একদিন হৃদম বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই জ্ঞান শুধু আমাদের পরিবারেই সীমাবদ্ধ রাখা ঠিক নয়। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক মানুষের উপকার হতে পারে কি। আমিও এই কথা ভাবছিলাম। কিন্তু সমস্যা হল, কিভাবে এই জ্ঞান সঠিক মানুষের হাতে দেওয়া যায়। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই একদিন আমাদের এলাকায় একজন বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক এলেন। তার নাম ডাক্তার অমিত বসু। তিনি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করেন। স্থানীয় মানুষজন তার কাছে চিকিৎসা নিতে আসত। তার চিকিৎসা পদ্ধতি দেখে আমার মনে হল যে তিনি একজন সৎ এবং জ্ঞানী মানুষ। আমি হৃদমের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে ডাক্তার বসুর সাথে একবার কথা বলে দেখব। হয়তো তিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন। একদিন আমি ডাক্তার বসুর কাছে গেলাম। প্রথমে আমি তাকে সব কিছু খোলাখুলি বললাম না। শুধু বললাম যে আমার কাছে কিছু প্রাচীন ওষুধের রেসিপি আছে। ডাক্তার বসু বললেন, আপনি যদি এই রেসিপিগুলো আমাকে দেখান তাহলে আমি বলতে পারব যে এগুলো সত্যিই কার্যকর কিনা। আমি বাড়ি থেকে কয়েকটা রেসিপি নিয়ে এলাম। ডাক্তার বসু সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অসাধারণ রেসিপি। এমন কিছু উপাদানের সমন্বয় যা আমি আগে কখনো দেখিনি। এই রেসিপিগুলো কোথায় পেলেন, তিনি জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে সব কিছু খুলে বললাম। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, গোপন ভাণ্ডারের কথা, সব কিছু। ডাক্তার বসু আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার পূর্বপুরুষরা সত্যিই মহান ছিলেন। কিন্তু তারা এই জ্ঞান গোপন রেখেছিলেন কারণ তারা জানতেন যে এই ক্ষমতা ভুল হাতে গেলে বিপদ হতে পারে। তাহলে আমার কি করা উচিত, আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বসু বললেন, আপনার উচিত হবে একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা, যেখানে বিশ্বস্ত এবং জ্ঞানী চিকিৎসকরা এই ওষুধগুলো নিয়ে গবেষণা করবেন। কিন্তু এই কাজ করতে হবে খুবই গোপনে। তিনি আরও বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কিছু বিশ্বস্ত সহকর্মী আছেন যারা এই ধরনের কাজে আগ্রহী। আমি এই প্রস্তাবে রাজি হলাম। আমরা ঠিক করলাম যে আমাদের পুরাতন বাড়িটাকেই গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা সেই বাড়িটা সংস্কার করলাম। একটা আধুনিক গবেষণাগার তৈরি করলাম। ডাক্তার বসু তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে নিয়ে এলেন। আমরা শুরু করলাম আমাদের পূর্বপুরুষদের ওষুধের রেসিপিগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। প্রতিটা ওষুধের উপাদান বিশ্লেষণ করলাম, তাদের কার্যকারিতা পরীক্ষা করলাম। হৃদমও এই গবেষণায় যুক্ত হল। সে বলল যে সে বড় হয়ে এই ক্ষেত্রেই কাজ করতে চায়। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের গবেষণা খুবই সফল হল। আমরা অনেক রোগের জন্য কার্যকর ওষুধ তৈরি করতে পারলাম। কিন্তু আমরা এই ওষুধগুলো বাজারে ছাড়লাম না। শুধু খুব গুরুতর রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতাম। একদিন হঠাৎ একটা সরকারি দল আমাদের গবেষণাকেন্দ্রে এলো। তারা বলল যে তারা আমাদের গবেষণার কথা শুনেছে এবং এটা সরকারিভাবে স্বীকৃতি দিতে চায়। প্রথমে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু তারা বলল যে সরকার আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতি চায় এবং আমাদের গবেষণা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক আলোচনার পর আমরা সরকারের সাথে একটা চুক্তি করলাম।
সরকার আমাদের গবেষণার জন্য অর্থ সাহায্য করবে, কিন্তু আমাদের গোপনীয়তা রক্ষা করবে। এভাবে আমাদের ছোট গবেষণা কেন্দ্রটা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হল। আমরা অনেক তরুণ গবেষকদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। হৃদমও বড় হয়ে আমাদের গবেষণায় যুক্ত হল। সে নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে লাগল। নাদিয়া ডাক্তারি পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিল। সে রোগীদের চিকিৎসার কাজ সামলাত। আজ 15 বছর পর আমি যখন পিছনে তাকাই, তখন মনে হয় যে দাদিমার সেই শাড়ির গন্ধ আমার জীবনটাই পাল্টে দিয়েছে। আমরা এতদিনে হাজার হাজার মানুষের সেবা করতে পেরেছি। অনেক দুরারোগ্য ব্যাধির সমাধান দিতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সংরক্ষণ করতে পেরেছি এবং সেটা সঠিক কাজে ব্যবহার করতে পেরেছি। হৃদম এখন একজন বিখ্যাত গবেষক। সে বিদেশেও আমাদের গবেষণার কথা জানিয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে গবেষকরা আমাদের এখানে এসে কাজ করে। নাদিয়া একজন দক্ষ চিকিৎসক হয়েছে। সে শুধু আমাদের প্রতিষ্ঠানে কাজ করে না, বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া। রাজীব আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব সামলায়। সে নিশ্চিত করে যে আমাদের সব কাজ সঠিকভাবে হচ্ছে। আর আমি এখনও সেই একই রিয়া যে একদিন শাড়ি কাচতে বসেছিল। কিন্তু এখন আমি জানি যে জীবনে কখন কোনো রহস্য লুকিয়ে থাকে। আমাদের গবেষণা কেন্দ্রে এখনও সেই পুরাতন বটগাছটা আছে। প্রতিদিন সকালে আমি সেই গাছের নিচে বসে ভাবি যে দাদিমা কত বড় একটা উপহার আমার জন্য রেখে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি পেয়েছি সেটা হল, জ্ঞান আর ক্ষমতা শুধুমাত্র তখনই মূল্যবান যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। আজও মাঝে মাঝে আমি সেই স্মৃতিশক্তি বৃদ্ধির ওষুধ খাই। আর তখন দাদিমাকে দেখতে পাই। তিনি হাসতে হাসতে বলেন, রিয়া, তুই ঠিক কাজটাই করেছিস গু। এই গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন নতুন রোগী আসে, নতুন নতুন চ্যালেঞ্জ আসে। কিন্তু আমরা জানি যে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের সাথে আছে। হৃদম এখন তার নিজের পরিবার গড়েছে। তার একটা মেয়ে আছে, নাম তিতলি। তিতলি মাত্র 5 বছরের, কিন্তু সে ইতিমধ্যে বিভিন্ন গাছপালা চিনতে পারে। হয়তো তার মধ্যেও আমাদের পারিবারিক ক্ষমতা আছে। ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত, আমাদের এই জ্ঞান চিরকাল মানুষের কল্যাণেই ব্যবহৃত হবে। কারণ আমরা ভুলে যাইনি যে এই সব কিছুর শুরু হয়েছিল একটা শাড়ির গন্ধ থেকে। সেই গন্ধ যা আমাকে নিয়ে গিয়েছিল আমার শেখদের কাছে, আমার ইতিহাসের কাছে। আজও যখন আমি কাপড় কাচি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা। হৃদমের সেই কথাগুলো যা আমার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু এখন আমি জানি যে সেই কথাগুলোর পিছনে আসলে কি লুকিয়েছিল। সেটা ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মা যে আমাদের পথ দেখিয়েছিল। এই হলো আমার গল্প। একটি সাধারণ পরিবারের একটি অসাধারণ আবিষ্কারের গল্প। একটি গোপন ইতিহাসের গল্প যা একটি শাড়ির গন্ধের সাথে জড়িত।